তিনটি দল এই 53 বছর দেশ শাসন করেছে, আপনারা জানেন। এর একটি দল হলো আওয়ামী লীগ, আর একটি দল হল জাতীয় পার্টি, আর একটি দল হলো বিএনপি। এই তিনটি দলের শাসন দেখে আমরা যেটা বুঝতে পারি, আমরা যেটা উপলব্ধি করতে পারি, দেশের মানুষ যেটা জানে, সেটা হলো তিন দলের মধ্যে বেসিক্যালি কোনো পার্থক্য নাই। এই তিন দলের এজেন্ডা একটাই, সেটা লুটপাট। ডাকসুতে সাদেক কায়েম জিততে পারে, তাহলে জাতীয় সংসদে আমাদের কথা তারা মনে করবে না কেন? আপনাদের এইসব কথা শুনে আমাদের সেই গ্রামের গল্পের কথা মনে পড়ে যায়। অসহায় কৃষক, অশিক্ষিত কৃষকের ছেলে যখন লেখাপড়া করে, গ্রামের মাতবর তাকে ডাকে বলে, তোমার ছেলে লেখাপড়া পড়ায় কি করবা? হ্যাঁ, তাকে কাজে দাও, টাকা পাবা। সে বলে, ছেলে তো লেখাপড়া ছাড়তে চায় না। এরপরে দেখা গেল যে ছেলে লেখাপড়া করলে কি হবে, ছেলে তোমার পাস করতে পারবে না। তা বললো যে মাতবর সাহেব, আমার ছেলে তো পাস করছে। তো বলে, তোমার ছেলে পাস করলে কি হবে, চাকরি পাবে না। তার বললো যে মাতবর সাহেব, আমার ছেলে তো চাকরিও পাইছে। তারপর সে বলে, চাকরি পাইলে কি হবে, বেতন পাবে না। তা বলে, মাতবর সাহেব, আমার ছেলে তো বেতন পাইছে। বলে, বেতন পাইলে কি হবে, তোমার পোষাবে না। তা আপনারা আমাদের বুঝ দিচ্ছেন যে ডাকসু চাকসুতে জিততে কি হবে, এইখানে সেই ঘটনা ঘটবে না। আমাদের কোনো আপত্তি নাই, খালি আপনার সেন্টারগুলা দখল করেন না। সকলের সেন্টার পাহারা দিতে হবে। সারা বাংলাদেশের সমস্ত সেন্টার পাহারা দিব। কেন পাহারা দিব? যে জনগণ যেন তাদের ভোট দিতে পারে, কোনো দুর্বৃত্ত যেন তাদের উপরে চড়াও হতে না পারে, কোনো দুর্বৃত্ত যেন সেন্টারের ভিতরে ঢুকে সিল মারতে না পারে। সেই কারণে আমরা এই নির্বাচন কেন্দ্রগুলোকে পাহারা দিতে চাই। তাদের নেতা বলেছেন তারা গণভোট কি তা বুঝেন না। বেশ কয়েকজন বলেছেন, যে দলের জন্ম হয়েছে গণভোটের মাধ্যমে, কি বলেন, গণভোটের মাধ্যমে জন্ম হয়েছে না? 21 দিন বা 12 দিনের নোটিশে গণভোট আপনার অনুষ্ঠিত করা হয়েছে। আমরা তো এখনো বেঁচে আছি, এগুলো তো আমাদের চোখের সামনে হয়েছে। আজকে আপনাদের গণভোটে এত অনীহা কেন? তো কাজেই আমরা স্পষ্টভাবে বলতে চাই, দাবি জানাতে চাই যে অনতিবিলম্বে গণভোট এবং নির্বাচন 2 দিনে করতে হবে, 1 দিনে করা যাবে না। আরেকটি কথা বলতে চাই যে আমাদের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আজকেই বলেছেন সাংবাদিক সম্মেলনে যে 3 জন উপদেষ্টা একটি দলকে ক্ষমতায় আনার জন্য কাজ করছেন। আপনাদের নাম আমরা জানি, আপনাদের কথোপকথন আমরা জানি। যদি প্রয়োজন হয় আপনাদের নাম ধরে জাতির সামনে আমরা আমাদের বক্তব্য রাখব। অনতিবিলম্বে এই পার্শিয়াল ভিউ, পার্টিজান ভিউ ত্যাগ করতে হবে। এবং আমরা মনে করি ডক্টর ইউনূস, প্রফেসর ডক্টর ইউনূস যেটা বলেছিলেন যে ইতিহাসের সেরা নির্বাচন করবেন, কিন্তু আমরা তার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। আমরা লক্ষণ দেখছি ভিন্ন, একটি লুটপাটের নির্বাচনের পায়তারা করা হচ্ছে। আজকে কেন্দ্র দখল নির্বাচনের পায়তারা করা হচ্ছে। এই ঢাকা 12 আসনে আমরা যেখানে পোস্টার লাগাই সেই পোস্টার থাকে না, আমরা ফেস্টুন লাগাই ফেস্টুন থাকি না। আপনারা যায় দেখেন, কেউ যদি বিশ্বাস নয় আমার কথা, তেজগাঁ জামে মসজিদ, যেটা আমার মসজিদ মানে সেখানে আমি নামাজ পড়ি, সেই মসজিদের গেটে ঢুকতে দেখবেন আমাদের পোস্টারের উপরে পোস্টার লাগানো হয়েছে। আমাদের পোস্টারের উপরে বড় একটা ইট টানিয়ে দেওয়া হয়েছে। এবং আপনি দেখবেন সারা ঢাকা শহরে, সারা বাংলাদেশে
আমরা কখনো অন্যের পোস্টারের উপরে পোস্টার লাগাই না। তাতে কাজেই লক্ষণটা আসলে জবরদস্তির লক্ষণ। লক্ষণটা সিলমারো বাই সিলমারোর লক্ষণ। কাজেই আমরা বলতে চাই এখনো সময় আছে, সরকারকে এটা নিশ্চিত করতে হবে যে দেশে একটি সুন্দর নির্বাচন হবে, এবং তারই মাধ্যমে আমরা মনে করি জনগণ যাদেরকে মতামত দেয় তাদেরকে মেনে নিতে আমাদের কোনো আপত্তি নাই, আমরা তাদেরকে স্বাগত জানাবো। কিন্তু আমরা চাই একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন কমিশনকেও আজকে এটা নিশ্চিত করতে হবে জাতির সামনে যে আপনারা নিরপেক্ষ নির্বাচন করতে বদ্ধপরিকর। তা না হলে সাদ্দাম যেরকম বলেছে, আমি আবার সে কথা বলতে চাই যে আমরা রাজপথে রক্ত দিয়েছি, আমাদের মা বোনেরা তাদের জীবনে রক্ত দিয়েছে, শিশু তার মাকে হারিয়েছে, মা তার শিশুকে হারিয়েছে, অনেক মায়ের বুক খালি হয়েছে, 2000-এর মতো লোকদের করা হয়েছে, যাদেরকে বেওয়ারিশ দাফন করা হয়েছে তাদের হিসাব এর মধ্যে নাই, এবং প্রায় 40,000-এর মতো লোকদেরকে আহত করা হয়েছে। কেউ তার চোখ হারিয়েছে, কেউ তার হাত হারিয়েছে, কেউ পা হারিয়েছে, তাদের গায়ের এখনো সেই দাগগুলো এখনো শুকায় নাই। যেই সব আপনার ঘরে এই শহীদদের তারা শাহাদত বরণ করেছে, সেই সব শহীদের ভাই বোন বাপ মার চোখের পানি এখনো শুকায় নাই। কিন্তু এখনই জাতীয় নির্বাচনের ব্যাপারে যে অ্যারেঞ্জমেন্ট, তাতে আমরা খুশি হতে পারছি না। সংগ্রামী ভাইয়ের আমার, আজকে আমরা এই যে আমাদের জুলাই 36-এ যারা জীবন দিল, তারা কি জন্য জীবন দিল? এই জুলাই 36 আন্দোলন কোনো দলের ছিল না, এটা কোনো পার্টির ছিল না, এটা দেশের সাধারণ মানুষের ছিল, ছাত্র জনতার ছিল। ছাত্র ছাত্রীরা, দেশের রিক্সাওয়ালা, শ্রমিক, সিএনজি আলা, স্কুলের শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে গ্রামের আপামর জনগণ পর্যন্ত এই আন্দোলনে তারা ঝাঁপিয়ে পড়ে জীবন দিয়েছে এবং স্বৈরাচারকে বিদায় করেছে। তাদের উদ্দেশ্য হলো যে বাংলাদেশে 53 বছরের শাসনে তারা জীবনে কখনো শান্তি পায়নি। 3টি দল এই 53 বছর দেশ শাসন করেছে, আপনারা জানেন। এর একটি দল হলো আওয়ামী লীগ, আর একটি দল হলো জাতীয় পার্টি, আর একটি দল হলো বিএনপি। এই 3টি দলের শাসন দেখে আমরা যেটা বুঝতে পারি, আমরা যেটা উপলব্ধি করতে পারি, দেশের মানুষ যেটা জানে, সেটা হলো 3 দলের মধ্যে বেসিক্যালি কোনো পার্থক্য নাই। এই 3 দলের এজেন্ডা একটাই, সেটা হলো লুটপাট। আজকে 36 জুলাই আন্দোলনের পরে আপনার প্রায় 1.5 বছর হতে চলো, চাঁদাবাজি বন্ধ হয় নাই। চাঁদাবাজ কেবল পরিবর্তন হয়েছে। কাজেই যদি দেশে চাঁদাবাজি চলে, আমার দেশে কাউরান বাজারের ব্যবসায়ীরা, ফার্ম গেটের ব্যবসায়ীরা, মহাখালীর বাস স্ট্যান্ডের লোকেরা, তারা যদি চাঁদা দিয়েই চলতে হয়, তাহলে এই শাসনের কি প্রয়োজন? যারা শাসন করেন তারা দেশের জন্য কি করেন? মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না, কিন্তু আপনাদের ভাগ্যের পরিবর্তন হয়। আপনার ব্যাংক ব্যালেন্স আপনার বড় হয়, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পায়, আপনাদের ফ্ল্যাটের পর ফ্ল্যাট আপনারা কিনেন, গাড়ি কেনেন, বাড়ি কেনেন, এমনকি আপনাদের দলের, বিগত স্বৈরাচারের দলের সমাজ কল্যাণ মন্ত্রীর প্রায় 300-র মতো বাড়ি আছে লন্ডনে। কাজেই আমাদের সম্পদ তো সব লুটে পুটে খাচ্ছে এই সমস্ত লোকেরা রাজনীতির নামে। ওই গ্রামে একটা কথা আছে না, গ্রামের লোকেরা বলে যে বেড়ায় খ্যাত খায়।
বলে না? কৃষক যে বেড়া দিল ক্ষেতের ফসল আপনার রক্ষা করার জন্য, আর সেই বেড়াই যদি কৃষকের ফসল খেয়ে ফেলে, তাহলে আমরা যাব কোথায় থেকে? আজকে তাই আমাদের জন্য প্রয়োজন হয়ে পড়েছে এমন একটি শাসন ব্যবস্থা, এমন একদল লোক যারা দেশের মানুষের এই সমস্ত সমস্যার সমাধান করবে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে আমাদেরকে জনগণ যদি আমাদের উপর আস্থা আনে, আমাদেরকে যে ভোট দেয়, তা আমাদের সর্বপ্রথম এবং সর্বপ্রধান কর্মসূচি হলো দুর্নীতিকে না বলতে হবে। আমরা মনে করি একটা পরিবর্তন দরকার দেশে, জাতি একটা পরিবর্তন চায়, চেঞ্জ চায়, চেঞ্জ চেঞ্জ চেঞ্জ। আমরা চাই যে দেশে দুর্নীতি, লুটপাট, দখল, চাঁদাবাজি এগুলা বন্ধ করে দিতে হবে। আমরা জনগণকে সাথে নিয়ে এই লুটপাটের বিরুদ্ধে, এই দুর্নীতির বিরুদ্ধে, দখলবাজির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। কি পারবেন না? বাঁশের লাঠি নিয়ে বাজারে বাজারে উপস্থিত হবেন আপনারা। যারা চাঁদা চাইতে আসবে তাদেরকে বাঁশের লাঠি দিয়ে প্রতিরোধ করতে হবে। এরা রক্তচোষা। একজন দোকানদার সারাদিন দোকানদারি করে যে সামান্য পয়সা আয় করে, সেখান থেকে তারা চাঁদাবাজি করে। কাজে আমরা একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই। যে আমরা আমাদের আমিরে জামাত বলেছেন যে আমাদের এমপিরা আপনার এমপি কোঠায় শুল্কবিহীন বা কম শুল্কের গাড়ি নেবে না, আমরা সরকারের প্লট নিব না। আমাদের এমপিদের কাছে উন্নয়নের বা যে কোনো খাতে যে টাকা আসবে, সেই টাকা খরচ করার পরে আমরা পত্রিকায় দিয়ে দিব। যেমন ঢাকা 12-তে যদি কোনো টাকা আসে, আমরা পত্রিকায় হিসাব দিয়ে দিব যে এই টাকা আমাদের কাছে এসেছিল, এই তার খরচের হিসাব। আমরা চাই যে জনগণ তাদের সম্পত্তি বুঝে নিক। কাজেই আজকে সেটার প্রয়োজন সবচেয়ে বেশি। আজকে আপনারা বলেছেন যে ডাকসুতে ছাত্র শিবির বিজয় লাভ করেছে, জাকসুতে বিজয় লাভ করেছে, চাকসুতে বিজয় লাভ করেছে, রাকসুতে বিজয় লাভ করেছে। যখন টেলিভিশনের টক শোতে আপনার প্রশ্ন করা হয় যে এর প্রভাব কি জাতীয় সংসদের নির্বাচনে পড়বে, ওনারা বলেন যে জাতীয় সংসদ নির্বাচন আর ছাত্র সংসদ নির্বাচন এক জিনিস না। কি বলেন, এক জিনিস? আচ্ছা, ধরেন বাংলাদেশে ছাত্র যুবকের সংখ্যা কত? 4 কোটি। 4 কোটি ছাত্র যুবক ছাত্রীরা আছে। এদেরকে আপনারা ভোট দিতে দেবেন না? এরা ভোট দিলে যদি ডাকসুতে সাদেক কায়েম জিততে পারে, তাহলে জাতীয় সংসদে আমাদের কথা তারা মনে করবে না কেন? আপনাদের এইসব কথা শুনে আমাদের সেই গ্রামের গল্পের কথা মনে পড়ে যায়। অসহায় কৃষক, অশিক্ষিত কৃষকের ছেলে যখন লেখাপড়া করে, গ্রামের মাতবর তাকে ডাকে বলে, তোমার ছেলে লেখাপড়া পড়ায় কি করবা? হ্যাঁ, তাকে কাজে দাও, টাকা পাবা। সে বলে ছেলে তো লেখাপড়া ছাড়তে চায় না। এরপরে দেখা গেল যে ছেলে লেখাপড়া করলে কি হবে, ছেলে তোমার পাস করতে পারবে না। তা বলল যে মাতবর সাহেব, আমার ছেলে তো পাস করছে। তো বলে তোমার ছেলে পাস করলে কি হবে, চাকরি পাবে না। তার বললো যে মাতবর সাহেব, আমার ছেলে তো চাকরিও পাইছে। তারপর সে বলে চাকরি পাইলে কি হবে, বেতন পাবে না। তা বলে মাতবর সাহেব, আমার ছেলে তো বেতন পাইছে। বলে বেতন পাইলে কি হবে, তোমার পোষাবে না। তা আপনারা আমাদের বুঝ দিচ্ছেন যে ডাকসু চাকসু জিতলে কি হবে,
এইখানে সেই ঘটনা ঘটবে না। আমাদের কোনো আপত্তি নাই, খালি আপনার সেন্টারগুলা দখল করেন না। আর একটা কথা বলতে চাই যে ইনশাল্লাহ সেন্টারে আপনাদের সাথে আমরাও থাকবো। আমরা কি বলেন, থাকতে পারবেন না? সকলে সেন্টার পাহারা দিতে হবে। সারা বাংলাদেশের সমস্ত সেন্টার পাহারা দিব। কেন পাহারা দিব? যে জনগণ যেন তাদের ভোট দিতে পারে, কোনো দুর্বৃত্ত যেন তাদের উপরে চড়াও হতে না পারে, কোনো দুর্বৃত্ত যেন সেন্টারের ভিতরে ঢুকে সিল মারতে না পারে। সেই কারণে আমরা এই সমাজ নির্বাচন কেন্দ্রগুলোকে পাহারা দিতে চাই। এরপরে যদি ফেয়ার নির্বাচনে যেই আসে তাকে আমরা স্বাগত জানাবো ইনশাআল্লাহ। আমরা মনে করি যে আগামীর বাংলাদেশ একটি মানবিক বাংলাদেশ হবে, একটি সুন্দর বাংলাদেশ হবে। এদেশ থেকে দুর্নীতি দূর করতে হবে, এদেশ থেকে লুটতরাজ দূর করতে হবে, এদেশ থেকে খুন খারাপি দূর করতে হবে। আজকে আপনাদের কথা বললে রাত ফুরিয়ে যাবে। আপনাদের মিটফোর্ডের কথা মনে নাই? মিটফোর্ডে যুবদলের একজন ব্যক্তিকে যুবদলের লোকেরাই আপনার নৃশংসভাবে হত্যা করেছে। শুধু তাই নয়, তাকে পাথর দিয়ে তার মাথাকে থেতলাই দিয়েছে। কাজে এই অবস্থাতে তো দেশ চলতে পারে না। আজকে আপনারা আমাদেরকে চিনেন না, আমাদের নামে নানান কথা বলেন, কিন্তু গতকালকে আমাদের সাথে তো আপনাদের মেলা পীড়িত ছিল, তখন তো আপনারা আমাদের সামনে কিছু বলেন নাই। আজকে নানান কথা বলতেছেন। কাজে আমার মনে হয় যে যার যার ইলেকশন তার করা উচিত, যার যার রাজনীতি তার করা উচিত। ব্যাক বাইটিং আমাদেরকে বন্ধ করতে হবে। এরপরে যে কথা বলতে চাই, এদেশের মুসলমানরা যেরকম নাগরিক, এদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও এদেশের নাগরিক। আমরা মনে করি বাংলাদেশে কোনো সংখ্যালঘু বলে কোনো কথা নাই। আমাদের আমিরে জামাত বলেছেন সকল মানুষই বাংলাদেশের নাগরিক, সংখ্যালঘু সংখ্যাগুরু বলে কোনো কথা নাই। যদি বাংলাদেশে মসজিদ পাহারা দিতে না হয়, তাহলে মন্দির কেন পাহারা দিতে হবে? এটা বাংলাদেশের মানুষকে নিশ্চিত করতে হবে। ভারতে যদি কোনো দাঙ্গা হাঙ্গামা হয়, সেজন্য আমাদের দেশের হিন্দুরা দায়ী না। কাজে আমরা মনে করি এদেশের আপনার অন্য ধর্মের অবলম্বনী লোকদেরও সমানভাবে বেঁচে থাকার, ব্যবসা করার, চাকরি করার, শিক্ষা গ্রহণ করার সমান অধিকার আছে। এরপরে যে কথাটা বলতে চাই, ভারত প্রসঙ্গ। ভারতের সাথে আমাদের সম্পর্ক কেমন হবে আপনারা প্রশ্ন করতে পারেন। ভারত ইতিমধ্যেই ঘোষণা করেছে যে জামাত ক্ষমতায় আসলে তাদের নিরাপত্তার হুমকি। আমরা ক্ষমতায় গেলে নিরাপত্তার হুমকি কেন হবে ভাই? আমরা মনে করি ভারত আমাদের বৃহত্তর প্রতিবেশী। এই প্রতিবেশী আমাদের সাথে যদি সুপ্রতিবেশী সুলভ আচরণ করে, তাহলে আমরা প্রতিবেশী হিসাবে একই ধরনের আচরণ আমরা করব। আমরা সার্বভৌমত্বের ভিত্তিতে তাদের সাথে একটি সুন্দর সম্পর্ক গড়ে তুলতে চাই। আমরা ছোট দেশ, আপনাদের সাথে কোনো রকমের ঝুট ঝামেলায় যেতে চাই না। কিন্তু যদি আপনারা বলেন যে আমাদের আকাশপথ আপনাদের, নৌপথ সেটাও আপনাদের, এই স্থলপথ সেটাও আপনাদের, সব কিছু আপনার দখল করে ভোগ করবেন, কিন্তু আমার দেশের ট্রাক আপনাদের দেশের মধ্যে দিয়ে নেপাল যাইতে পারবে না, ভুটান যেতে পারবে না। এত বড় দেশ যারা শাসন করে, তাদের আত্মাটা একটু বড় হওয়া দরকার না? তাদের আত্মা বড় না, আত্মা ছোট। আমি আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি একথা বলে যে আসুন আমরা